21 ঘন্টায় অমীমাংসিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, চুক্তি ছাড়াই ফিরতে হচ্ছে জানালেন জেডি ভ্যান্স। ইসলামাবাদ ছাড়ছেন দুই দেশের প্রতিনিধিরা। ঢাকাসহ 4 সিটিতে শুরু হামের টিকাদান, চলবে 20 এপ্রিল পর্যন্ত। 12,19,957 ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ। আজ শেষ হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের ফর্ম বিতরণ ও জমাদান, 1025 মনোনয়নপত্র বিতরণ। এবং নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণে খাল ও ফসলি জমির মাটি উত্তোলন, রাস্তা, বসতবাড়ি, পুল, কালভার্ট ধসের সংখ্যা মিলছে না প্রতিকার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামাবাদে ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে দীর্ঘ 21 ঘন্টার বৈঠকের পর রোববার সাংবাদিকদের জেডি ভ্যান্স বলেন, দীর্ঘ আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, যা একটি ইতিবাচক দিক। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তার রেড লাইন স্পষ্ট করে দিয়েছে, কিন্তু ইরান আমাদের শর্তে রাজি হয়নি। আলোচনা ভেস্তে যাওয়ায় দুই দেশের প্রতিনিধিরা এখন পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকার 2 সিটি সহ ময়মনসিংহ এবং বরিশালে আজ শুরু হাম রুবেলার টিকাদান। এতে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে চলবে টিকাদান। ঢাকার 4 স্থানে সকাল 9টায় একযোগে এই কার্যক্রমের উদ্বোধন হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, মহাখালী কড়াইল বস্তিতে প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত এবং বিএনপির পক্ষ থেকে মোহাম্মদপুর মেটার্নিটি হাসপাতালে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার এবং শান্তিনগরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম টিকাদানের উদ্বোধনী করবেন। এই কার্যক্রম চলবে 20 এপ্রিল পর্যন্ত। এই নিয়ে আরো জানাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, টিকাদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে সবশেষ কি তথ্য আছে এবং এই নিয়ে অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন আমাদের। জি রজনী, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে, এই নগর ভবন এলাকায় রয়েছি। এখানে মূলত সকাল 9টার পর থেকে যে হাম এবং যে রুবেলার যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আমরা কিন্তু সকাল থেকেই এখানে রয়েছে, সকাল থেকেই আমরা শিশুদের নিয়ে বিভিন্ন অভিভাবক যারা রয়েছে তারা এখানে এসেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 1 মাসে যে হামির যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। এখন পর্যন্ত 16,874 জন হাম রোগী সারা দেশে আক্রান্ত হয়েছে এবং 179 জন শিশু এই হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই আমরা জানি যে 30টি উপজেলায় এর উদ্বোধন করা হয়েছে, যে টিকাদান কর্মসূচিটি উদ্বোধন করা হয়েছে এবং আজকে মূলত 4টি যে সিটি রয়েছে, ঢাকাসহ 4 সিটিতে এই যে হাম এবং রুবেলার যে টিকা সেটি প্রদান করা হবে। 12 লাখ শিশুকে কিন্তু এই যে 4 সিটি, এই 4 সিটিতে টিকা দেওয়ার কথা রয়েছে। এই যে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে, এই দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট 6,47,000 শিশুকে কিন্তু ওই টিকার আওতায় আনা হবে এবং ঢাকা যে উত্তর সিটি কর্পোরেশন রয়েছে, সেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 4,65,000 শিশুকে এই যে হামের টিকা, সেই টিকার আওতায় আনা হবে। এছাড়াও ময়মনসিংহে 60,000 যে শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়াও কিন্তু বরিশালেও কিন্তু এই টিকাদানের আওতায় আনা হচ্ছে। আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 6 মাস বয়সী থেকে মোট 5 বছরের যে কম বয়সী যেসব শিশু রয়েছে তারা কিন্তু এই টিকার আওতায় থাকবে। এছাড়া এই টিকাদান কর্মসূচি আগামী 19
তারিখ পর্যন্ত চলমান থাকবে যে 4 সিটি যে টিকাদান কর্মসূচি, এবং এখানে মোট 12 লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনা হবে। সবাই কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু যে কোনো সময় এসে এই টিকা কিন্তু শিশুরা গ্রহণ করতে পারবে। তো রোদেলা এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে হাম এবং রোদেলার যে টিকাদান কর্মসূচির সেই কর্মসূচির সর্বশেষ খবর। জি, ধন্যবাদ নাজমুল আপনাকে। রাজধানীতে মশার প্রাদুর্ভাব ঠেকাতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। শনিবার মিরপুরের মানিকদিতে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক। অন্যদিকে ইস্কাটনে মশা নিয়ন্ত্রণ অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি প্রশাসক বলেন, শুধু কর্পোরেশনের উদ্যোগ নয়, মশক নিয়ন্ত্রণে স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। গেল কয়েক মাস ধরেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। বিভিন্ন খালিবিলে চোখ দিলেই নজরে আসে মশার লার্ভা। এমন পরিস্থিতির সামাল দিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন মাঠে নেমেছে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে। সকালে নগরীর মানিকদি এলাকায় মশক নিয়ন্ত্রণে প্রচার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অপারেশন ক্লিন হোমস হেলথ লাইফ শিরোনামে প্রচার অভিযান শুরু করে প্রশাসক বলেন, কর্পোরেশনের একার পক্ষে মশার প্রাদুর্ভাব কমানো সম্ভব নয়। এ সময় নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশার ওষুধ দিয়ে যায়, তারপর দেখা যায় ওই জায়গায় আবার আমরা ময়লা ফেলে দিচ্ছি। আমরা ওই জায়গায় আবার বর্জ্যটাকে এমনভাবে পাহাড়ের মতো উঁচু করে দিচ্ছি যেটা আসলে ওইখান থেকে মশার লার্ভা তৈরি হবে, আবার মশার সৃষ্টি হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সচেতন হলে এর সুফল অবশ্যই মিলবে। পাশাপাশি ফুটপাতে দোকানদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথাও বলেন তিনি। এই যে ফুটপাত দেখেন আমরা উচ্ছেদ করছি, একদিকে উচ্ছেদ করছে, আর একদিকে আবার মোটামুটি তারা প্রিপারেশন নিয়ে 72 ঘন্টা হোক 48 ঘন্টা আবার চেষ্টা করছে। উচ্ছেদ অভিযানের পরে ওই জায়গায় গিয়ে অন্তত পক্ষে তাদের মনিটরিং করা, যাতে আবার পুনরায় তারা বসতে না পারে। এদিকে একই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনিও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না। পাশাপাশি নগরীর খাল খনন এবং পরিষ্কারের কার্যক্রম চলমান থাকার কথা উল্লেখ করে প্রশাসক সবুজ নগর গড়তে বৃক্ষরোপণের উপর জোর দেন। খালগুলোকে দখলমুক্ত করতে না পারি এবং খালগুলোকে আবর্জনা মুক্ত করতে না পারি, তাহলে আপনার এইখানেও পরিষ্কার করে কোনো লাভ হবে না। আমরা গাছ লাগানো আমরা শুরু করেছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আজ শেষ হচ্ছে জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি ও জমাদান। একে কেন্দ্র করে শনিবারও ক্ষমতাসীন দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উপচে পড়া ভিড় ছিল। এদিনও 5 শতাধিক ফর্ম বিক্রি হয়। তার আগের দিন বিক্রি হয়েছিল 5 শতাধিক ফর্ম। এই নিয়ে 2 দিনে 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। শুক্রবারে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি। প্রতি 6 জন সাধারণ সদস্যদের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। ঢাকা দিল্লি সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না। উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা ধীরে ধীরে নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি মরিশাসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। এতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে সাম্প্রতিক বৈঠকগুলোতে 2 দেশের মধ্যেই একটি ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে, যেখানে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সম্পর্ক জোরদারে আগ্রহী। রাজধানীতে এখন জ্বালানি তেলের ভোগান্তি নিত্যদিনের। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের দাম। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে হয়রানিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তেলের জন্য পাম্পে পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকছেন যানবাহন চালকরা। এমদাদুল হক খানের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের অজুহাতে হঠাৎ করেই বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার।
তেল নিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না। ভোর 5টা বাজে সিরিয়াল দিয়েছি, মোতালাব প্লাজার পিছনে সিরিয়াল দিয়েছি, এই মাত্র পাইলাম। আমি 11:30 দাঁড়াইছি, এই যে 1:30 বাজে পাইলাম। এমনই দুর্ভোগ, মানুষ মনে করেন একটু বৃষ্টি দেখলে মনে করেন যে তাড়াতাড়ি একটু ছায়ার নিচে যায়, আর আমরা বাইকাররা ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজতেছি একটু তেলের আশায়। কেউ কেউ অভিযোগ করছেন, সিন্ডিকেট করে বাইরে বেশি দামে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। অতিরিক্ত টাকা দিলেই রাজধানীর বিভিন্ন স্থানে মিলছে চাহিদা মতো তেল। কিছু কিছু পাম্প আছে, যেমন ছোট ছোট পাম্প যেগুলি, এর কাছে তেল নাই, সাইনবোর্ড লাগা রাখে, আর তেলের গাড়ি যখন আসে তখন হুন্ডাওয়ালারা জানেও না, আর এরা ব্ল্যাকে তেল বেচে। বিভিন্ন জায়গায় গেলে 200 টাকা 250 টাকা লিটার বেচতেছে। খিলকা খবর নিয়ে দেখেন, দোকানে দোকানে তেল বেচতেছে খুচরা। তেল নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রাইড শেয়ারিং চালকরা। তারা বলেন, তেল নিতেই কেটে যাচ্ছে দিনের অধিকাংশ সময়, ফলে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা হয়ে গেছি রোহিঙ্গা করে পাঠা দেওয়া উচিত হলো, আমরা পাঠা দেওয়া উচিত হলো বর্তমানে মিয়ানমারে, আর রোহিঙ্গা করে এই দেশে রাখা দেওয়া উচিত, কারণ টাকা দিয়ে তেল পাইতেছি না। আরে দুঃখ, যদি 1 লিটার তেল নেওয়ার জন্য যদি আমার 5-6 ঘন্টা সময় চলে যায়, তাহলে মনে করেন আমি কখন বাইক চালাবো, কখন ফ্যামিলির সময় দিব। সিরিয়াল মেনটেন করে আমরা ফুয়েল নেব, নিজে নেব, অন্যকে নেওয়ার সুযোগ করে দেব, তবেই আমরা এই যে সমস্যাটা সঠিকভাবে উত্তরণ করতে পারবো। তেল সংকট নিরসনে সরকারের কার্যকর ভূমিকা চান চালকরা। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণের নামে খাল ও ফসলি জমি থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে সড়ক, বসতবাড়ি ও পোল কালভার্ট ধসে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। মোহাম্মদ সেলিমের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে শুরু হয় নোয়াখালী সোনাপুর, মান্নাননগর, হানিফ চেয়ারম্যান বাজার হয়ে লক্ষ্মীপুর জেলা আলেকজান্ডার সড়কের পাশ প্রশস্তকরণের কাজ। 73 কিলোমিটার সড়কের মধ্যে নোয়াখালী অংশে 18 কিলোমিটার সংস্কারের ব্যয় ধরা হয়েছে 66 কোটি টাকা। কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়েল বিল্ডার্সকে। তবে নিয়ম না মেনে পাশের খাল ও ফসলি জমি থেকে বেকু দিয়ে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। খাল থেকে মাটি কাটায় রাস্তা, ঘরবাড়ি ও পোল কালভার্ট ভেঙে যাওয়ার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। আমার খিরেখাত কার্ডে এরা রোড বানছে, রোড বাঁধার পরে আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে এরা আমাদের বাধা শোনে না। এরা আমাদেরকে ক্ষমতার জোর দেখাইছে এবং ভয়ভীতি দেখাইছে যে এটা সরকারিভাবে অর্ডার আছে। প্রশাসনের লোকজন এখানে আসে না, কোনো বাধা সৃষ্টি দিতেছে না। কখনো ভাঙি যায়, আমরা ভবিষ্যতে জ্যৈষ্ঠ মাস আইলে এতে হানিকারী যান চাপ দিবে, এতে আমরা কি আর গাড়ি খাল নেন নিয়ম পাবে নেই, বাইক গাড়ি যান নিতে নিতেন অন যা ছিলেছি আর আমরা খুলবেন। রাস্তা তো সরকারি লাই মানুষের ইয়েলাই করে, তখন আমরা কোনায় থাকুন, আঙ্গ বাইকের ভাঙি দিলে আমরা কোনায় থাকুন। একাধিকবার যোগাযোগ করেও এই ব্যাপারে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। সড়ক ও জনপদ বিভাগ বলছে, ঠিকাদারকে এই ব্যাপারে নিষেধ করা হয়েছে, নিষেধ না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদার প্রথমে যখন মাটি পার্শ্ববর্তী যে খাল থেকে করে, তখন আমরা যেটা বলেছি যে সড়কের জন্য যেটা ক্ষতিকর, যেটা হচ্ছে যে পেভমেন্টের পার্শ্ববর্তী যে খালের যে অংশটা, এখান থেকে আমরা তাদেরকে বলেছি যে আমাদের এখান থেকে কোনো মাটি কাটা যাবে না। এদিকে জেলা প্রশাসক বলছেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সড়ক ও জনপদ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফসলি জমি থেকে কোনো অবস্থাতেই অন্যায়ভাবে মাটি কাটা যাবে না, এই ধরনের কোনো ব্যবস্থা পেলে বা কোনো সংবাদ পেলে আমরা সেখানে তাদের বিরুদ্ধে, আমাদের ম্যাজিস্ট্রেটরা রয়েছে, আমাদের ইউনাইসিল্যান্ডরা রয়েছে, তারা সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত এইসব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ক্ষতিপূরণের দাবি করছেন ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় ফরিদপুরের চলতি বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে হিমাগার বা আধুনিক সংরক্ষণের পর্যাপ্ত কোনো ব্যবস্থা না থাকায় উৎপাদন খরচের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সরকারি প্রণোদনার মাধ্যমে 2000 এয়ারফ্লো মেশিনে 2 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ ভালো রাখা সম্ভব হবে জানিয়ে কৃষকদের নিজ উদ্যোগে এয়ারফ্লো মেশিন কেনার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফরিদপুর প্রতিনিধি আশিস পোদ্দার বিমানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর 40,313 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 47,036 হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 6,69,932 মেট্রিক টন। সেখানে উৎপাদন হয়েছে 6,82,022 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে 12,090 মেট্রিক টন বেশি উৎপাদন হয়েছে। এদিকে উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম। তাছাড়া হিমাগার বা আধুনিক সংরক্ষণের পর্যাপ্ত কোনো ব্যবস্থা না থাকায় সংরক্ষণ করতে পারছেন না কৃষকরা। অনেকে সামর্থ্য অনুযায়ী সনাতন পদ্ধতিতে বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করছে। তবে এই পদ্ধতিতে সংরক্ষিত পেঁয়াজের 25 থেকে 30% পচে বা নষ্ট হয়ে যায়। ফলে লোকসানের শঙ্কার সাথে ঋণের টাকা পরিশোধের চিন্তায় ঘুম হারাম পেঁয়াজ চাষিদের। ঘরে ওই ঘরে যে আমার রাখবো ওই রাখারও সেই জায়গাটা নাই। আমরা মাছা কইরা যেটাকে চাং বলি, চাংকে ওইভাবে কিছু পেঁয়াজ রাখি, তাছাড়া কোনো সম্ভব নাই। কয়েকজন পেঁয়াজ চাষি জানান ফলন ভালো হয়েছে ঠিকই, তবে বাজারে দাম কম। পেঁয়াজ রাখতে পারতেছি না, বাজার দাম কম, ঘরে আটতেছে না। এমন আমাকে লস দিয়ে গেলেও পেঁয়াজ বেচতে হবে। 1 মণ পেঁয়াজে 1,000 টাকার উপরে খরচ আছে, কিন্তু বাজারে নিলে 500-600 টাকা বিক্রি করা লাগতেছে। সরকারি প্রণোদনার মাধ্যমে 2,000 এয়ারফ্লো মেশিন বিতরণ করেছে কৃষি বিভাগ। এতে করে 2 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ ভালো রাখা সম্ভব হবে। তাই কৃষকদের নিজ উদ্যোগে এয়ারফ্লো মেশিন কেনার পরামর্শ কৃষি অফিসের। আমরা কৃষকদেরকে এই বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি যে যেন পেঁয়াজ হারভেস্ট করার পরে যার যে সামর্থ্য আছে তারা ইচ্ছা করলে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে যদি পেঁয়াজটা সংরক্ষণ করে তাহলে তারা পেঁয়াজ উৎপাদন করে তারা লাভবান হবে। ক্ষতি কমাতে সরকারি উদ্যোগে সংরক্ষণ সুবিধা বাড়ানো, বাজার তদারকি এবং ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকরা হবেন উপকৃত। অন্যথায় ভবিষ্যতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এক রাতের বৃষ্টিতে ভেসে গেছে বরগুনার তরমুজ চাষিদের স্বপ্ন। বৃষ্টির পানিতে ভাসছে 12,000 হেক্টরের বেশি জমির ফসল। একদিকে খেতেই ফসল পচে যাওয়ায় আতঙ্ক, অন্যদিকে ডিজেল ও পরিবহন সংকটে বাজারজাতকরণে থমকে যাওয়ার পথে বসায় উপক্রম শত শত কৃষকের। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বরগুনা সদর উপজেলার লতাকাটা গ্রামের তরমুজ চাষী আলম মিয়া লাভের আশায় এবার এনজিও থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে প্রায় 2 একর জমিতে চাষ করেন তরমুজ। কিন্তু এক রাতের বৃষ্টিতে তার সব স্বপ্ন লণ্ডভণ্ড হয়ে গেছে। লাভের আশা তো দূরের কথা, খরচ নিয়েই দুশ্চিন্তায় তিনি। শুধু আলম মিয়াই নন, আকস্মিক এই বৃষ্টিতে বরগুনার শত শত তরমুজ চাষী এখন চরম বিপর্যয়ের মুখে। কৃষকদের মতে ডিজেল সংকটে ট্রাক ও নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দেশের পাইকারি বাজারগুলোতে সময়মতো পণ্য পাঠানো যাচ্ছে না। ফলে একদিকে পচন ধরে খেতেই ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে স্থানীয় বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দামও নেমেছে তলানিতে। 3 থেকে 4 লাখ টাকা আমি ঋণে আছি। এখন এই যে রেঞ্জে আমি কি দিয়ে জারমু, আমার এরকম কোনো সম্বল নাই। সম্বল শেষ ছিল, শেষ সম্বল ছিল আমার এই ক্ষেত বেচমু, ক্ষেত বেচে তারপর ঋণ দেব। ওয়েদারের যে অবস্থা, বৃষ্টি পড়তে আছে, তার ভিতরে কৃষক এই জায়গায় মার্কেট নাই, মোকামে হচ্ছে দাম কম, যার কারণে আমরা সব মিলে একটা বিপর্যয় অবস্থায় আছি। বিক্রি না হওয়া খেতেই নষ্ট হচ্ছে তরমুজ। অবিকৃত ফসলের পাহাড় আর আর্থিক লোকসানে বরগুনার শত শত চাষির চোখে এখন কেবলই অন্ধকার। এই যে তরমুজ পচে গেলে কতকে আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তাই থাকবে না। তারা তাদের আসল চালান নিয়েই গড়তে পারবে না। যে অবস্থা, মনে করেন এদের সরকার কোনো একটু সাহায্য ঠিক দেন। জমির জলাবদ্ধতা দূরীকরণে এবং তরমুজ পরিবহনে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা সার্বিকভাবে কৃষকের সাথে আছি এবং জেলা প্রশাসন এবং গিয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নির্দেশনা যে এইভাবে আমরা যাতে কোনো হয়রানি না হয়। মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় লাভের পরিবর্তে সর্বস্ব হারানোর দুশ্চিন্তায় দিন পার করছেন প্রান্তিক তরমুজ চাষিরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নওগাঁর বর্ষাইল ইউনিয়নের তৈতুলিয়ায় খাল খননের উদ্বোধন করলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। ঢাকার কেরানীগঞ্জে 2103 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আমানুল্লাহ আমান।
জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ময়মনসিংহের ভালুকায় সরকারি সহায়তা ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে নীলফামারীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রস্তাব অনুমোদন পাওয়ায় নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সংবর্ধনা দিয়েছে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সেচ সমস্যা নিরসন ও কৃষি উৎপাদন গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জের 12 ঘড়িয়ায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নরসিংদীর মাধবদীতে আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এ বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফরিদপুর জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী এবং শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। পানি নিষ্কাশন ও কৃষকের সেচ সুবিধা নিশ্চিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 2টি খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের দেবই কাজীর টেকে আমদিয়া কৃষক সমিতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণের চলাচলের রাস্তার উন্নয়নে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। ডলিবিন্তু মনোয়ারা, মোহনা সংবাদ। কাঁধের চোটে চলমান পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। গত 3 এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতাল সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ডান কাঁধে আঘাত পান ইমন। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। MRI স্ক্যানের রিপোর্ট থেকে জানা যায় ইমনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চিকিৎসকেরা তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। 6 শিশু হাসপাতালের ভবন পড়ে আছে বিপুল ব্যয়। ইসলামাবাদ আলোচনা, ইরান যুক্তরাষ্ট্রের 47 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। চন্দ্রাভিযানে নতুন ইতিহাস ফিরলেন 4 নভোচারী। দৈনিক ইত্তেফাক, ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক, শান্তির খোঁজে যুক্তরাষ্ট্র ইরান। ইরান সহযোগিতা করুক বা না করুক হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে বললেন ট্রাম্প। সমকাল, সরাসরি সংলাপের সমঝোতার চেষ্টা। ঘটনাবহুল অধিবেশন, কিছু সংস্কার থমকে গেল। 2 দেশের আলোচনার কেন্দ্রে 5 বিষয়। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদে। ওরা 11 জন 1-11-র মূল ষড়যন্ত্রকারী। যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে। যুগান্তর, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, নতুন আইন না হলে চাপ আরও বাড়বে। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু, গুরুত্ব পাচ্ছে 7 বিষয়। পুলিশের গোপনীয় প্রতিবেদন, চিহ্নিত হচ্ছে এসপিদের রাজনৈতিক পরিচয়।
সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। US Iran hold direct peace negotiations. Bank Resolution Act 2026 doors open for ex-owners to reclaim banks. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টানা 21 ঘন্টায়ও অমীমাংসিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, চুক্তি ছাড়াই ফিরতে হচ্ছে, জানালেন জেডি ভ্যান্স। ইসলামাবাদ ছাড়ছেন দুই দেশের প্রতিনিধিরা। ঢাকা সহ 4 সিটিতে শুরু হামে টিকাদান, চলবে 20 এপ্রিল পর্যন্ত। 12,19,957 ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ। আজ শেষ হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের ফর্ম বিতরণ ও জমাদান, 1025 মনোনয়নপত্র বিতরণ। এবং নোয়াখালীতে সড়ক প্রশস্তকরণে খাল ও ফসলি জমির মাটি উত্তোলন, রাস্তা, বসতবাড়ি, পুল, কালভার্ট ধসের শঙ্কা, মিলছে না প্রতিকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।